নমস্কার, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, মানেই কিন্তু আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত সম্বন্ধে জানতে পাচ্ছেন এবং আলোচনার মাধ্যমে আপনারা একটা পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন এবং আপনাদের যা যা কোয়ারি আছে, যা যা সমস্যা আছে, আপনারা একটু ডিসকাশন করুন। অবশ্যই অনেকটাই আপনারা এর থেকে কীভাবে রোগমুক্ত জীবন ফিরে পাবেন এবং অবশ্যই আপনারা জানেন যে এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে। গ্রুপ অফ ডক্টরস এবং অবশ্যই এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের কিন্তু এই কার্যগুলি তারা ভীষণভাবে সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছেন এবং অবশ্যই আমাদের বিভিন্ন যে ক্রনিক রোগ থেকে শুরু করে জটিল কঠিন ভয়ঙ্কর রোগ এবং দুরারোগ্য রোগ থেকে শুরু করে বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট এবং এমনকি হেয়ার ট্রিটমেন্ট, সব রকম কিন্তু সমস্যা এবং সমস্যা সমাধানের কিন্তু একটা দারুণ ঠিকানা আমি বলবো এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। সেইভাবেই তারা কাজ করে যাচ্ছেন এবং ভীষণভাবে তারা এই কাজে সফলতায় পরিপূর্ণ হয়েছেন। আজকে যখন আমাদের ডক্টর বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদারকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা কিন্তু আমাদের তো বিভিন্ন টপিক থাকে, প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে রোগ সংক্রান্ত বিষয়ে এবং যারা হয়তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছেন, মানসিক মেন্টাল ডিসব্যালেন্স বা মানসিক সমস্যা রয়েছে, তারাও আপনারা অবশ্যই ফোন করতে পারেন এবং কনসাল্ট করতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। একদিক দিয়ে শারীরিক মানসিক যারা রয়েছেন বিধ্বস্ত অবস্থা, অবশ্যই আপনারা ফোন করুন। আর আপনারা তো জানেন আমাদের টপিকগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থাকে, আমাদের অর্গান সম্বন্ধীয় বিভিন্ন এবং আরও বিভিন্ন ক্রিটিক্যাল রোগ নিয়ে আমরা আলোচনা করি। আজকে কিন্তু আমাদের বিশেষ একটি আলোচনা রেখেছি পার্কিনসন এবং এই ভয়ঙ্কর রোগটি অনেকটাই নার্ভের সাথে রিলেটেড। অবশ্যই আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জেনে নেব। তখন এই বিষয়ে আপনারা অনেকটাই কিছুটা অবগত, আবার কিছুটা হয়তো অজানা রয়েছে, সেটাই কিন্তু আজকে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা অনেকটা সে বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার অবশ্যই, এবং তার সঙ্গে তো মেডিকেল কনসালটেন্ট। আমরা তার কাছে চলে যাব সরাসরি। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে আমি ইন্ট্রোতে বললাম আমরা তো বিভিন্ন কঠিন জটিল এবং যেগুলো প্রাথমিক রোগ, সেই রোগ নিয়েও আমরা আলোচনা রাখি, কিন্তু কিছু রোগ থাকে যেগুলো মানুষের কাছে অনেকটা অবগত নয়, তারা অজানা অনেকটা। আজকে কিন্তু আমরা একটি সেই সম্বন্ধে জানবো, এমনই একটি রোগ বা ডিজিজ সম্বন্ধে আমরা জানবো যেটা হলো পার্কিনসন। এই রোগটি অনেকেই নামটা শুনলেই অনেকটা বুঝতে পারছেন যে কি এর সিমটম কি বা এই রোগটি কি ব্যাপার বা এর থেকে আমরা কিভাবে একটা মুক্তি পাবো বা রোগমুক্ত জীবন ফিরে পাবো, সুস্থ সবল সতেজ জীবন পাবো। আমরা সেই বিষয়ে আজকে জেনে নেব যে এর সিমটমগুলো কি, এই ডিজিজটি সিমটমগুলো আগে আমরা একটু জেনে নিচ্ছি। প্রথমত আমি বলি যে এই পার্কিনসন রোগটা এতটাই ভয়ঙ্কর রোগ, যাদের এই রোগটা আছে তারা বুঝতে পারছেন, কারণ এর অন্যান্য প্যাথিতে কোনো রকম ট্রিটমেন্ট নেই, সেটা একদম ডাইরেক্টলি বলে দেয় এবং বলে দেয় যে এটার যেটা সিমটম, সেই সিমটমের ট্রিটমেন্টগুলো করার জন্য এবং সেটা আজীবন করে যেতে হবে। কারণ এরকম পেশেন্ট আমাদের কাছে এসেছে, আমাদের কাছে আছে যে এই পার্কিনসন নিয়ে 10 বছর 15 বছর ধরে ভুগেছেন, অথচ কোনো লাভ হয়নি। ডে বাই ডে কী হয়েছে, আমাদের বেড রিডেন্ট অবস্থায় চলে গেছে। তো এই রোগটা ভয়ঙ্কর কী কারণে বলছি সেটা আমি আসবো, আমি ফোনটা ধরে নিই, ফোনটা ধরে আসছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। বলছি ব্যারাকপুর থেকে, বলুন কি সমস্যা। আমার বাবার পা হয়ে যায়, পা টান ধরে। পায়ে টান ধরে? পায়ে টান ধরে। আপনার বাবার বয়স কত, এজ কত? 62। শুনুন, পায়ে যে টান ধরে সেটা কি মানে একদম কোমর থেকে নিচ পর্যন্ত কি টান ধরে, না পার্টিকুলারলি কোনো জায়গায়? পায়ের হাড়ের জায়গায়। হাড়ের জায়গায় মানে হাঁটুতে? হ্যাঁ, হাঁটুতে কি টানের সাথে সাথে কি ব্যথা হয়? হ্যাঁ, খুব ব্যথা হয় যখন টান ধরে। আচ্ছা, কোনো রকম কি এক্সরে রিপোর্ট করানো হয়েছে ওনার? উনি আপনাদের ওখানে চিকিৎসা করান। আচ্ছা, তো কারেন্ট একটা এক্সরে ওনার করান, আমার ঠিক খেয়াল নেই, হয়তো যদি টান ধরে এখন ঠান্ডার সময় যদি ওনার হিস্ট্রি থাকে অস্টিও আর্থারাইটিস, তাহলে কিন্তু এই ঠান্ডার সময় বাড়তে পারে। তো সেটা একবার ফলো আপের মধ্যে আসুন। আপনি
যদি অনেক দিন হয়ে থাকে আমরা করিয়ে থাকি, অনেক দিন আগেকার হয়তো এক্সরে যদি থাকে সেটাও একবার নিয়ে আসুন যদি প্রয়োজন হয়। উনি ফ্যাটি লিভারের জন্য আপনাদের ওখানে চিকিৎসা করান। আচ্ছা, ফ্যাটি লিভারের জন্য, হ্যাঁ ঠিক আছে, ফ্যাটি লিভারের জন্য ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে, কিন্তু এই যে পায়ে টান ধরছে আর এইটা খুব সম্ভবত আর্থারাইটিসের প্রবলেম হলে হতে পারে, ঠিক আছে। ওর বাবা অনেকটাই সুস্থ আছেন এখন। ঠিক আছে, আমি তো বলছি যে লিভারের জন্য যে ট্রিটমেন্ট করছেন তাতে সুস্থ আছেন, অবশ্যই সুস্থ হবেন, কারণ আমরা বারবারই বলি যে হ্যাঁ আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা পার্মানেন্ট সলিউশনের জন্য ট্রিটমেন্ট করি, ঠিক আছে। তো হাঁটুর যে প্রবলেমটা আছে, টান যেটা ধরছে, সেটারও একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। আপনি কারেন্ট একটা এক্সরে করিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। নেক্সট ডেট যেদিন আছে সেই ডেটে একটা এক্সরে রিপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। শুক্রবার আর সোমবার করে হ্যাঁ হ্যাঁ, আপনি শুক্রবার সোমবারের মধ্যে যেটা আপনার সুবিধে হবে সেই সময় এসে এক্সরে রিপোর্টটা করে নিয়ে আসুন, আমরা দেখে নিই। যেরকম লিভারের দিক থেকে উনি সুস্থ হয়েছেন সেরকম দেখবেন এই পায়ের জন্য উনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে। ধন্যবাদ। আর আপনি তো জানেন নিশ্চয়ই, আপনি যখন একবার ট্রিটমেন্ট করাচ্ছেন এনবিপিতে ভীষণভাবে সুস্থ তিনি হয়ে গেছেন এবং আরেকটি রোগ হয়তো আবার তার মধ্যে চলে এসেছে। যাই হোক, তার জন্য আপনি অবশ্যই হেল্পিং নাম্বারটাকে ব্যবহার করুন এবং আপনি যে সেই বিষয়ে আপনি জানেন, যখন আপনি টেস্ট রিপোর্টগুলো যা যা করেছেন সবগুলো একটু নিয়ে আসবেন, তাহলে কি হয় সেগুলো সুন্দরভাবে আরও ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে ডক্টররা, গ্রুপ অফ ডক্টরস নিয়ে তারা কিন্তু এই কার্যটি করছেন। আমরা ডাক্তারবাবু আবার একটু আলোচনায় ফিরবো, যেটা হলো পার্কিনসন। এই রোগটির আমরা সিমটমগুলো জানবো এবং এই যে ভয়ঙ্কর যে নার্ভের রোগ হওয়া মানেই তো বোঝাই গেছে যে আমাদের কীভাবে যে আমাদের কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক নার্ভের পেশেন্ট যারা বা নার্ভের রোগে যারা ভুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে আপনি বলবেন। আর এর সিমটমগুলো আগে থেকে আমরা জানবো বা প্রিভেনশনটাও আমরা জানবো, কীভাবে প্রতিরোধ করা যায়। অবশ্যই সিমটম অবশ্যই জানা দরকার, কারণ কিছু এই যে পার্কিনসন জিনিসটা যখন স্টার্টিং হয় তখন একটা সিমটম দেয়, কিন্তু তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের এই পার্কিনসন রোগটা কী বা এটা কিভাবে হচ্ছে। পার্কিনসন হচ্ছে আমাদের একটা বয়স হওয়ার পর, 60 এজ হয়ে যাওয়ার পর আমাদের কি হয়, ব্রেনের সেলগুলো একটু ক্ষয়ে যেতে থাকে বা ড্যামেজ হতে থাকে। তো এই যখনই ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়, নিউরন বলে এক ধরনের সেল আছে, সেটা যখন ড্যামেজ হতে থাকে তখন কি হয়, আমাদের নিউরন থেকে আমাদের একটা কেমিক্যাল মেসেঞ্জার বেরোয় যেটাকে আমরা বলি ডোপামিন। এই ডোপামিনটা কি হয়, ধীরে ধীরে কমে যেতে থাকে। তো যখনই এই ডোপামিনটা কম হতে থাকে তখন আমাদের এই রোগটা আসে, কারণ ডোপামিনের কাজ হচ্ছে আমাদের শরীরের যে ব্যালেন্স বজায় রাখা। আমরা হাত দিয়ে কতটা পরিমাণ ফোর্স দিলে আমি কোনো জিনিসকে তুলতে পারবো, কতটা ফোর্স দিলে আমি একটা স্টেপ ফেলতে পারবো। তো এই যে একটা মেসেজ, এটা কিন্তু আমাদের হাত কিংবা পা থেকে যেটা যায় আমাদের মস্তিষ্কে, সেইটাতে কিন্তু কাজ করে এই ডোপামিন। তো এই ডোপামিনটা যখন আমাদের আস্তে আস্তে কমে যেতে থাকে তখন কিন্তু আমাদের এই পার্কিনসন রোগটা আসে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়, বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে বলছি। বলুন দাদা ভাই, সমস্যাটা বলুন। বলছি আমার ওয়াইফের এখন মোটামুটি আপনার ওই 29 বছর বয়স হলো। তা আপনার 2020 সালে যখন লকডাউন হয় তখন থেকে ওর একটু ওই সর্দি, কাশি, নাক দিয়ে কান দিয়ে একটু করে জল আসতো, ঠিক আছে। আচ্ছা, আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছিলাম। আচ্ছা, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করানোর পর থেকে যাই ওটা কমে গেছিল। তা 1 বছর খাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে গায়ে হাতে চুলকুনির একটা প্রভাব আসছে। আচ্ছা, ওই মানে প্রতিদিন অল ডে না খেলে পরে মানে চুলকানিটা কমে না। প্রতিদিন একটা করে অল ডে ট্যাবলেট আজ পর্যন্ত ব্যবহার করি। ঠিক আছে, ওষুধের নাম বলার দরকার নেই, ব্যবহার করা যেতে পারে? বলুন। বলছি এটা কি কন্টিনিউ ব্যবহার করা যেতে পারে? না, দেখুন, আপনাকে একটা কথাই বলবো যে যদি এরকম সমস্যা আসে, আপনি কি এর আগে কখনো ওনার শরীরেতে কোনো অ্যালার্জি আছে কিনা সেটা কি দেখেছেন? হ্যাঁ, আইজিটা একবার টেস্ট করানো হয়েছিল। সেটা কি বেশি আছে? তখন 1190 ছিল, দিয়ে ওষুধপালা খাওয়ানোর পরে আবার দেখলাম 780 হয়েছে। তারপর আবার টেস্ট করানো হলো, তখন ওই 400 কত হয়েছিল। আচ্ছা, দেখুন, আইজি যেহেতু বাড়া আছে, এটা কিন্তু আমরা নর্মাল ধরি 100 থেকে 120, সেখানে যদি 400 থাকে তাহলে জানবেন ওনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে। এবং এই অ্যালার্জিটা শুধু যে আমাদের এই র্যাশ বেরোনো বা এই যে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোনো এইটাতে কাজ হয় সেটা নয়।
এই অ্যালার্জি যদি আমাদের ব্লাডের মধ্যে থাকে, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের ফুসফুসকে অ্যাটাক করে এবং সেখানে কিন্তু ইনফেকশন বাড়ায় এবং দিন বাই দিন দেখা যাবে যে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটলে শ্বাসকষ্ট হয়। আমি একটা বলি শুনুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আবার বলি শুনুন স্যার, ওনার যে শ্বাসকষ্ট যেটা হতো না, ও হয়তো মাসে দুবার মাসে ইনহেলার নিল, কিন্তু ওই অ্যালার্জি গা চুলকায় খাবে কন্টিনিউ, যেদিন ওয়ান ডে ট্যাবলেট গুলো না খাবে ওই প্রতিদিন গা চুলকাতে থাকবে। ঠিক আছে, আপনার সমস্যাটা আমি শুনতে পেয়েছি, এবার আপনি একটু ভালো করে শুনে নিন। আপনি টিভিতে যান, আপনি টিভিতে গিয়ে জিনিসটা শুনে নিন। মেন জিনিস হচ্ছে ওনার অ্যালার্জি আছে, তখন শ্বাসকষ্ট হয়েছে, এটা কিন্তু ভবিষ্যতে আবারও হবে এবং যদি এরকমভাবে আইজি লেভেলটা যদি একই থাকে বা যদি কন্ট্রোলে না আসে, এই শ্বাসকষ্ট কিন্তু ডে বাই ডে আপনার বাড়বে। আপনি ইনহেলার ইউজ করবেন, সাময়িক সময়ের মধ্যে আপনি ঠিক থাকবেন, আবার কিছুদিন যাবে, আবার সেই শ্বাসকষ্ট আসবে, আবার আপনাকে ইনহেলার ব্যবস্থা করতে হবে। তো এর জায়গায় এটার পার্মানেন্ট সলিউশনের দিকে যান, কারণ এই আইজিকে যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হবে, কিছু ডায়েট আপনাকে বাদ দিতে হবে, সেই জিনিসগুলো আমরা বলে দেবো। তো যদি আপনি এটাকে পার্মানেন্ট সলিউশন করতে চান, আমাদের কাছে কিন্তু সুন্দর ট্রিটমেন্ট আছে এটার। আপনি বর্ধমানে থেকে বলছেন, বর্ধমানেই আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার প্রিভিয়াস রিপোর্টগুলো নিয়ে এসে একবার কনসাল্ট করুন যে আপনার এই প্রবলেম, এই জিনিস হচ্ছে, আমি কিভাবে এইটাকে ভালো করব। আর আপনি এই যে বললেন ওষুধ খেয়ে গেলে কোনো অসুবিধা হবে কি না, ওষুধ যদি লং টাইম আপনি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই প্রবলেম হবে। আমরা যেটা ইউজ করাই সেটা হচ্ছে একটা সাডেন পিরিয়ড, একটা টাইমের মধ্যে, সেটা টাইমটা আপনাকে বলে দেওয়া হবে যখন আপনি আসবেন। আমরা আইজি লেভেলটা কারেন্ট কত আছে একবার দেখব, দেখে আপনাকে সাজেস্ট করব যে আপনার 2 মাস 3 মাস না 4 মাস এর মধ্যে দেখবেন আপনার কন্ট্রোলে হয়ে গেছে, সেটা আমরা রিপোর্টস করে দেখাবো, রিপোর্টটা আপনিই করে নিয়ে আসবেন। আর এই জিনিসটা যাতে ভবিষ্যতে না আসে, ভবিষ্যতে আপনার এই প্রবলেমের জন্য কোনো রকম যাতে ওষুধ না খেতে হয়, সেই ব্যবস্থা আমরা করে দেবো। একদম। আমরা এই বিষয়ে একটু জানবো যে ডাক্তারবাবু, এই যে পার্কিনসন যে এই রোগটি বা এই ডিজিজটি আমাদের শরীরে যে আমরা আক্রান্ত হতে চলছি বা হতে চলেছি, এটা আগে থেকে আমরা কিভাবে ইঙ্গিতটা পাবো, কিভাবে আমরা বুঝবো এই রোগটি আমাদেরকে অ্যাটাক করছে? এই যে বললাম, বয়স যখন বাড়ে, আমাদের যখন ডোপামিনটা কমতে থাকে, তখন কিন্তু একটা হালকা সিমটম এটা দেবে। কারণ এই যে বললাম, ডোপামিনের কাজটা কি, আমাদের হাত কতটা ফোর্স দিলে জিনিস তুলতে পারবে, আমাদের পা কতটা ফোর্স দিলে একটা স্টেপ ফেলতে থাকবে, এইটা আমাদের ব্রেনেতে পৌঁছানো এবং ব্রেন থেকে ওই অর্গানগুলোতে পৌঁছানো। তো যখনই এটা কম হবে, আমাদের প্রথম সিমটমই দেখা যাবে যে আমাদের হাত এবং পা কাঁপতে থাকবে। ঠিক আছে, তখন হয়তো খুব অল্প পরিমাণ, কোনো কাপ ধরতে গেলে হাত কাঁপবে, কোনো রকম স্টেপ ফেলতে গেলে একটু অসুবিধা হবে, মনে হবে আমি একটা ছোট স্টেপ ফেলি তারপরে একটা বড় স্টেপ ফেলবো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। তার সাথে সাথেও কিছু সিমটম আছে, আমি আসছি, ফোনটা ধরে নিই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রিনা বলছি, মেদিনীপুর থেকে। আচ্ছা, মেদিনীপুর থেকে লীনাদি বলুন, কি সমস্যা বলুন। আমার বয়স হচ্ছে 35। ওই ব্রণগুলো মানে ভালো হয়ে গেছে, এক সাইড থেকে ভালো হয়ে যাচ্ছে, আবার এক সাইড দিয়ে বেরোচ্ছে, যে কালো দাগগুলো উঠছিল। ট্রিটমেন্ট করিয়েছে কিছু এই বিষয়ে, ব্রণর ব্যাপারে? আমি একটা স্কিন মাখছি, একটা সাবান মাখছি, কিন্তু কোনো মতে ভালো হচ্ছে। শুনুন, ডাক্তারবাবু বলছে। দেখুন, ব্রণ যেহেতু হচ্ছে, এটা দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে কোনো রকম হরমোনাল ডিসব্যালেন্স হলে এই প্রবলেমটা আসে। তার সাথে সাথে যদি আপনার পেট পরিষ্কার না হয়, সেখান থেকে ওই প্রবলেমটা আসতে পারে। এছাড়া স্কিনের কোনো লোকাল ইনফেকশন কিংবা আপনার অ্যালার্জি, তো এতগুলো কারণ ওটা আছে। আর মেন জিনিস হচ্ছে এটাই যে সেটা দেখতে হবে যে এইটার পেছনেতে আপনার কারণটা কি, কারণ এটাকে টেস্ট করে একটুখানি দেখে নিতে হবে। তো আপনি মেদিনীপুর থেকে বলছেন, তো আপনি মেদিনীপুর থেকে আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, করে কাছাকাছি যে সেন্টার আছে সেখানে এসে একবার যোগাযোগ করুন। করলে কি হবে, আমরা দেখে নেব যে আপনার এতদিন ধরে কি ট্রিটমেন্ট চলেছে, কি হয়েছে, এবং এখন যদি কোনো রকম কিছু টেস্টের প্রয়োজন হয় সেটা আমরা করিয়ে নেব। করার পর দেখবেন যদি আপনি ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো করেন, তাহলে এই প্রবলেমটার সলিউশনও হবে এবং ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা আসবে না। একদম।
আমরা ডাক্তারবাবু একটু আমরা আলোচনা ফিরি, যেটা নিয়ে আপনি বলছেন যে পার্কিনসনের সিমটম বা আগে থেকে আমরা কিভাবে বুঝবো এই রোগটি আমাদেরকে অ্যাটাক করছে, আমরা একটু তো আলোচনা। প্রথমেই যেটা বললাম যে এটা স্টার্টিং হবে আমাদের হাত এবং পা, যেখানেতে আমাদের কাঁপতে থাকবে। হাতে করে কোনো জিনিস তুলতে গেলে আমাদের অসুবিধা হবে, হাত কাঁপবে এবং সেই জিনিসটাকে ফোর্সফুলি আমরা তুলতে পারবো না। সেকেন্ড হচ্ছে আমাদের স্টেপ, আমরা হাঁটতে গেলে কি হবে, মনে হবে একটা ছোট ছোট স্টেপ ফেলি, বড় স্টেপ ফেলতে পারবো না। এবং যদি এটা ডে বাই ডে বাড়তে থাকে তাহলে কি হবে, আমাদের কথা বলার মধ্যে পার্থক্য আসবে। আমরা আমাদের যে এক্সপ্রেশন আমরা সেটাকে সামনের মানুষকে বোঝাতে পারবো না, বা হয়তো আমি চাইছি একটু জোরে কথা বলি, আমার সেখানেতে কথা বলতে অসুবিধা হবে, আস্তে আস্তে কথা বলবে। তার সাথে সাথে একটা সিমটম দেয়, সেটা হচ্ছে যে আমরা যখন হাঁটি তখন কি দেখবেন আমাদের স্টেপের সাথে সাথে আমাদের হাত কিন্তু একটু মুভমেন্ট হয়। তো সেই মুভমেন্টটা কিন্তু আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমরা হাঁটবো কিন্তু আমাদের হাত কিন্তু স্ট্রেট থাকবে, এবং তার ফলে কি হবে, আমরা যখনই স্টেপটা ফেলবো তখন আমরা ডিসব্যালেন্স হব এবং পড়েও যায় অনেকে। তো এই রকম সিমটমগুলো ধীরে ধীরে দেখা যাবে। তার সাথে সাথে আমাদের মুখের যে মাসেলস আছে সেখানেতে একটুখানি প্রবলেম আসবে, ফেসিয়াল প্যারালাইসিসও অনেক সময় হয়ে যেতে পারে। এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে মাসেল পেন, আমাদের পায়ের কাপ মাসেল, তার সাথে সাথে আমাদের হাতের মাসেলেও একটা পেন অনুভব হবে। সেই পেনটা যদি আমরা যে স্টেজ বাড়ে, সেই পেনটা এমনই অসহ্য পেন হবে, দেখা যাবে যে যদি আমরা বিছানার চাদরটা গায়ে দিই সেখানেতেও আমাদের একটা পেন আসবে। তো এই জিনিসটা ডে বাই ডে বাড়তে থাকলে এই ধরনের প্রবলেমগুলো আসে। কিন্তু স্টার্টিং যখন হয় আমাদের একটা হাত এবং পায়ের মধ্যে একটুখানি কাঁপা ভাব আসবে, এবং আমাদের কোনো জিনিস তুলতে অসুবিধা হবে এবং স্টেপ ফেলতে অসুবিধা হবে। একদম। আমরা আরো বিষয় জানবো এই রোগটি সম্পর্কে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুজয় ঘোষ বলছিলাম। নমস্কার, বলুন সুজয়বাবু, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে মাথার চুল উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত, এজ কত? বয়স 35 প্লাস। 25 প্লাস? 35 প্লাস। আচ্ছা আচ্ছা, আপনার কি এমনি কাজকর্মের মধ্যে কি একটুখানি বাইরে ধুলো বা এই জাতীয় জিনিসের মধ্যে একটু বেশি থাকতে হয়? হ্যাঁ, বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়। আচ্ছা, আর তার সাথে আপনার কি লিভারের কোনো সমস্যা আছে বা কোনো রকম বদহজম, গ্যাস অম্বল একটু সমস্যা রয়েছে। সমস্যা আছে, এটা অনেক দিন ধরেই আছে তো? রয়েছে। আচ্ছা, শরীরে কোনো অ্যালার্জিও রয়েছে। অ্যালার্জির জন্য টেস্ট করিয়েছেন? অ্যাকচুয়ালি ওটা ওষুধের একটা ওষুধ আছে, ওই ওষুধ খাওয়ার জন্যই হয়। আচ্ছা, তাহলে দেখুন একটা কথাই বলবো, আপনার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে, যেহেতু আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, আপনি একটা IgE রিপোর্ট একটা করান, ঠিক আছে? তো এই যে চুল ওঠার পেছনে কিন্তু কয়েকটা কারণ থাকে, যেগুলো জিজ্ঞাসা করলাম, যে ধুলোবালি একটা লোকাল ইনফেকশন এর জন্য ইনভলভ থাকে। এছাড়া আমাদের লিভারের যদি কোনো সমস্যা হয় সেখান থেকেও কিন্তু আমাদের চুল ওঠে। দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জি। তো এই তিনটেই কিন্তু আপনার সাথে আছে। তো আগে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে দেখতে হবে যে এটা লিভারের প্রবলেম আছে কি না, অ্যালার্জি যদি থাকে তার পরিমাণটা কত। এই দুটো দেখার পর যদি আমরা প্রথমেতে ট্রিটমেন্টটা এই দুটোর করতে হবে প্যারালালি আপনার চুলের, তখন দেখবেন এটার একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। না হলে কি হবে, আপনি হয়তো চুলের জন্য ট্রিটমেন্ট করছেন বা কোনো রকম লোশন বা কোনো রকম শ্যাম্পু আপনি ইউজ করছেন, কিন্তু আপনার প্রবলেমের এই রোগের উৎসটা আপনার ভেতরে রয়ে গেল। হয়তো আপনার অ্যালার্জি অনেকটা বেশি, আপনি জানতেই পাচ্ছেন না। হয়তো আপনার লিভারের কোনো রকম একটা ফাংশন হয়তো নষ্ট হয়ে আছে, কারণ একটা সিমটম দিচ্ছে আপনার গ্যাস অম্বল। তো কোথাও না কোথাও আপনার হয়তো বাইলটা ঠিকঠাক মতো ফর্মেশন হচ্ছে না। তো এই জিনিসটা ট্রিটমেন্ট সাথে সাথে যদি আপনি এটা করেন, তাহলে দেখবেন আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, ঠিক আছে? তো আপনাকে একটা কথাই বলবো, এটা IgE রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কীভাবে চললে আপনার এই চুল ওঠাটা বন্ধ হবে এবং ভবিষ্যতে যাতে না ওঠে তার ব্যবস্থাও করে দেবো। একদম, ধন্যবাদ। তার জন্য কিন্তু আপনাদের দুটি নাম্বার ব্যবহার করতে হবে। টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বারগুলো টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা সেটা নোট করুন। আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আর কোথায় NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের
গ্রুপ অফ ডক্টরসদের কোথায় পাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পাচ্ছেন, আপনারা সেই অপেক্ষায় থাকেন। আমি একটু মেনশান করে দিচ্ছি নাম এবং জায়গা, লোকেশন, চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন হেরিয়াতে 31/12, তার মানে কালকে কিন্তু, আগামীকালে কিন্তু আপনার হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, অয়ন কুমার হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা 1 তারিখে আচ্ছা মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আপনারা আপনারা গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আবার আমি অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি চেম্বারগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? সর্বনী নস্কর। আচ্ছা বলুন কি সমস্যা, কোথা থেকে ফোন করছেন? আমার বাঁ দিকে কোমরে খুব ব্যথা, আর পায়ের মানে গোড়ালিটা খুব যন্ত্রণা করে, আর খুব ব্যথা, পা ঝুলিয়ে থাকলে খুব ব্যথা করে, আর হাঁটতে পারি না, কুড়ে কুড়ে হাঁটি। আর এখানে একটা ডাক্তার দেখিয়েছিলাম, যে তাকে বলেছে যে স্পন্ডেলাইটিস হয়েছে আর গোড়ালির হাড় বেড়েছে। বয়স কত আপনার? বয়স কত? 43। আচ্ছা, এই যে আপনার স্পন্ডালাইটিস হয়েছে, এটা কি কোনো রকম এক্সরে রিপোর্ট করে তারপরে জানা গেছে? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করা হয়েছে। দেখুন, স্পন্ডালাইটিস যদি হয়ে থাকে তাহলে আপনাকে একটা কথাই বলবো যে অযথা ব্যথার ওষুধ খেয়ে, ক্যালসিয়াম খেয়ে এই রোগটাকে বাড়াবেন না। কারণ এইটার জন্য অন্যান্য প্যাথিতে কিন্তু আপনাকে শুধু পেনকিলারই দেবে আর আপনাকে ক্যালসিয়াম দেবে। যখন খাবেন তখন ভালো থাকবেন, তারপর আবার কিছুদিন পর আবার ব্যথা হবে। তো আপনার খাওয়ার পরে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু দেখবেন আবার ব্যথাটা আসবে। আবার হচ্ছে তো, ওই জন্যই তো সেই জন্যই বললাম এটার একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করান। যেটা হচ্ছে আমাদের কাছে যে ট্রিটমেন্টটা দিই, আমরা যেটা দিই, আয়ুর্বেদ যেটা দেয়, সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট হবে স্পন্ডালাইটিসের ট্রিটমেন্ট হবে। কারণ আমরা ব্যথা কমিয়ে কোনোদিনও রোগকে ভালো করতে পারবো না। রোগ যদি ভালো হয়, ব্যথা আপনা আপনি কমবে। কারণ আপনার রোগটা হচ্ছে স্পন্ডালাইটিস, আপনার রোগটা ব্যথা নয়। কারণ স্পন্ডালাইটিসের জন্য ব্যথাটা হচ্ছে, তাই ট্রিটমেন্টটা করতে হবে আপনাকে স্পন্ডালাইটিসের। আর গোড়ালির যেটা হাড় বেড়েছে তারও ট্রিটমেন্ট আছে। আপাতত আপনাকে যেটা অ্যাডভাইস করব গোড়ালির জন্য, সেখানে হচ্ছে আপনি বাড়িতেই থাকুন কিংবা আপনি বাইরে যান, আপনি নরম জুতো ইউজ করুন, নরম জুতো পরে আপনি সব জায়গাতে যাতায়াত করুন, দেখবেন অনেকটা রিলিফ পাবেন। তারপরে এর মধ্যে আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা বলে দেবো কীভাবে ট্রিটমেন্ট করলে আপনি ভালো হবেন এবং সেটা পার্মানেন্টলি কিওর হবে। এই নয় যে সেটা আবার ফেরত আসবে। তো কারণ আমরা যেটা ট্রিটমেন্ট করব সেটা স্পন্ডালাইটিসের ট্রিটমেন্ট করব। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আর হেল্পিং নাম্বারটা আপনারা লিখে রাখুন। আমি আরেকবার বলছি, 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9830235537। আর ডাক্তারবাবুদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু এক্স্যাক্ট বলে দিচ্ছি। হেরিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকে যিনি গেস্ট ডক্টর। এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন অবশ্যই বন্ধুরা ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আমাদের গেস্ট যিনি আজকের আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এ হালদার, যিনি কিন্তু আপনাদের সুন্দরভাবে একটা ডিসকাশনের মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশন দিচ্ছেন। এছাড়া বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। এছাড়া জামশেদপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আর কোথায় কোথাও ওপেনিং হবে সেটা আমি অবশ্যই অ্যানাউন্সমেন্ট করব, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কেউ কি আছেন সঙ্গে?
হ্যালো, হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন তো, বলুন, শুরু করুন। হ্যাঁ হ্যাঁ কথা বলবো। কি সমস্যাটা বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই মাস 3 আগে একবার বাইক নিয়ে পড়ে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা বুকে লেগেছিল। যদিও এক্সরে করা হয়নি, ডাক্তারবাবু কিছু বললেন না এক্সরে করার কথা, মেডিসিন দিয়েছিল, সেটা মোটামুটি কমে গেল। তারপরে রিসেন্ট দেখছি 2-3 দিন হলো সেই ব্যথাটা আবার হচ্ছে। ব্যথাটা ঠিক কোন জায়গায় হচ্ছে? বুকের ওই ডান দিকের ওই বুকে। ডান দিকের বুকের হাড়েতে, তাই তো? হ্যাঁ, ডান দিকের বুকে, ওই পাজরাটার ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুকটাতে একবারে। আচ্ছা, দেখুন, যেহেতু একটা চোট আঘাত লেগেছিল, তো আপনাকে একটা কথাই বলবো যে অনেক সময় কি হয়, আমরা তখনই একটা এক্সরে করে নেওয়ার দরকার ছিল। যাই হোক, এখন যেটা হয়ে গেছে, এখন যেটা করণীয় জিনিস সেটা হচ্ছে কারেন্ট একটা আপনাকে এক্সরে করতে হবে। কারণ হচ্ছে যদি ওখানেতে পুরনো কোনো রকম হয়তো মাসেলেতে চোট লাগে, কিংবা যদি কোনো হাড়ে হয়তো বা তখন ফ্র্যাকচার হয়নি, কিন্তু হয়তো একটা হেয়ার লাইন আপনার ফ্র্যাকচারও হতে পারে, যেটা হয়তো সেই সময়তে অতটা বেদনাদায়ক হয়নি, এবং ডে বাই ডে যেহেতু বাড়ছে, যত দিন গেছে তারপরে জিনিসটা হয়তো বা ফেরত এসেছে, ঠিক আছে? তো সেখানে হয়তো আগের কোনো রকম একটা চোট ওখানে থাকতে পারে। তো আপনি প্রথমত একটা চেস্টের এক্সরে করান, সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। কারণ আপনি আসবেন, আবার এক্সরে লিখে দেবো, আবার যাবেন, তো ওর থেকে ভালো একটা স্টেপ এগিয়ে যাবে। আপনি একটা এক্সরে করে নিন বুকের, করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আপনার যে চেম্বার কাছে মনে হবে সেখানেতে এসে আমাদের রিপোর্টটা দেখান, আমরাও একবার দেখে নিই যে ওখানেতে কোনো রকম কিছু অসুবিধে আছে কি না, কোথাও পুরনো কোনো নার্ভ বা ওখানেতে কোনো রকম কিছু প্রবলেম এখন বেড়েছে কি না, সেটা দেখার পর আপনাকে যে গাইডলাইনটা দিয়ে দেবো সেটা আপনি মেনটেন করবেন। আপনি দেখবেন ভালো হবেন এবং সুস্থও থাকবেন। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা জানেন তো হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। এছাড়া কলকাতার মধ্যে কোথায় কোথায় পাচ্ছেন, শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন। এছাড়া হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে অবশ্যই পাচ্ছেন। সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে। আর কোথায় কোথায় ওপেনিং হচ্ছে আমি একটু প্লিজ জানিয়ে দিচ্ছি। আপনারা শ্যামপুর হচ্ছে, শ্যামপুর, গঙ্গাসাগর, ক্যানিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ, এই জায়গাগুলোতে ওপেনিং হচ্ছে। আর 12 তারিখে সামনে 2025 নতুন বছরে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু শ্যামপুরে 12-1-25 এবং গঙ্গাসাগরে কিন্তু 19-1-25, এছাড়া কিন্তু 26-1-25 হলো ক্যানিংয়ে। এগুলোতে কিন্তু অবশ্যই ওপেনিং হচ্ছে। আর প্রথম দিনই কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে। একজন বন্ধু রয়েছেন স্যার, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে পলাশ রায় বলছি। আচ্ছা, পলাশবাবু বলুন, কি সমস্যা? হ্যাঁ, বলছি কি, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আচ্ছা আচ্ছা, বলছি ডাক্তারবাবু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন বলুন, শুনছি। আচ্ছা আচ্ছা, বলছি আমার এই বছর 2 ধরে এই সন্ধ্যে রাত্রির দিকে গোটা গায়ে গুটি গুটি মতো বের হয়ে, জানেন, চুলকোয়। আচ্ছা, তো সেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করেছিলাম। তো উনি আমাকে বললেন যে এটা অ্যালার্জির ব্যাপার। তাতে উনি একটা ছোট ওষুধ দিয়েছিলেন, ওই ওষুধগুলো সন্ধ্যেবেলা একটা করে খেলে কমে যায়। আচ্ছা, আবার যথারীতি আবার পরে একদিন ঠিক থাকে, আবার দ্বিতীয় দিন আবার হয়। আচ্ছা, এইভাবে আমার কন্টিনিউ আমাকে ডাক্তারবাবু বলেছিলেন অ্যালার্জিটা টেস্ট করা। যাই হোক, ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আমি পেরে উঠিনি। তো এখন কথা হচ্ছে যে তার সঙ্গে এখন এক্সট্রা কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন কাশি হচ্ছে, কাশি থামতে চায় না, জানেন। নাক দিয়ে যখন জল পড়ে, জলও কন্টিনিউয়াসলি জল পড়তে থাকে, চোখ দিয়ে জল পড়তে থাকে, এরকম একটা পজিশন। তো আমি এটা একটা বাড়াবাড়ি হতে, তারপরে ওই ওষুধটা, ওই অ্যালার্জির ওষুধটা দেখলাম গতকালের আগের দিনও খেলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আমার কাশিটাও কমে গেল এবং ওই নাক দিয়ে জল পড়াটাও কমে গেল। এইটা একটা আমার সন্দেহ যে কি ব্যাপার, এটা কি অ্যালার্জি থেকে হচ্ছে নাকি বুঝতে পারছি না। ডেফিনেটলি এটা অ্যালার্জি থেকেই হচ্ছে, কারণ অ্যালার্জি শরীরেতে থাকলে অনেক কিছু প্রবলেম ডে বাই ডে বাড়াবে। যেটা আপনি এখন বলছেন যে আপনার কাশি এবং আপনার জল যেটা পড়ছে চোখ দিয়ে, এর সাথে সাথে দেখবেন যদি এটাকে ঠিক না করেন, আমি বলবো না যে এটাকে আপনি কমিয়ে রাখুন আবার মেডিসিন বন্ধ হবে আবার বাড়বে, সেটা নয়, এটাকে ঠিক করতে হবে।
ঠিক না করলে এটা কি করবে, আপনার যত বয়স বাড়বে আস্তে আস্তে আপনার লাংসকে এফেক্ট করবে, আপনার শ্বাসকষ্ট আসবে, আপনি হাঁটতে চলতে গেলেই অল্প হাঁটলেই আপনার শ্বাসকষ্ট হবে। তো এই জিনিসগুলো আপনার ভবিষ্যতে আসতে পারে। তার জন্য আপনাকে একটা কথা বলবো যে অ্যালার্জির ওই ওষুধ খেয়ে সেটাকে দমিয়ে রেখে কিন্তু রোগটাকে ভেতরেতে পুষে রাখবেন না। কারণ অ্যালার্জি ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে তার উৎসটাকে আগে বাদ দিতে হবে। কারণ আমাদের শরীরে অ্যালার্জি আছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তার নিশ্চয়ই কোনো খাবার থেকে সেই অ্যালার্জি আসতে পারে, কোনো রকম ডাস্ট থেকে সেই অ্যালার্জি আসতে পারে আপনার। কারণ প্রত্যেকটা মানুষের শরীরের অ্যালার্জি উৎস আলাদা আলাদা হয়। তাই শুরুতে কি করতে হয়, আমাদেরকে টেস্ট করে দেখতে হয় যে আপনার শরীরে কিসে কিসে অ্যালার্জি আছে। আপনি অ্যালার্জির ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার শরীরে যেটার কারণে অ্যালার্জি হচ্ছে সেটাও আপনি রেগুলার বেসে খাচ্ছেন। তো এতে কি হবে, আপনার রোগ কোনোদিনও সারবে না। তো প্রথমত আপনাকে কিছু টেস্ট করে আপনাকে জেনে নিতে হবে যে আপনার শরীরের অ্যালার্জির উৎসটা কি। সেই উৎসটাকে আগে বাদ দিয়ে দিতে হবে, সেই খাবার দাবারগুলোকে আগে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার শরীর সেই উৎসটাকে পাবে না। এবার আপনি যদি ট্রিটমেন্টটা করেন তখন সেটা হবে আপনার পার্মানেন্ট সলিউশন। তাতে কি হবে, আপনার ভবিষ্যতে এই জিনিসটা আর ফেরত আসার কোনো রকম চান্স থাকবে না। ঠিক আছে? তাহলে এটা কি স্যার আপনি বলছেন যেটা অ্যালার্জি থেকেই হচ্ছে? অ্যালার্জি থেকেই হচ্ছে, এবং এইটাকে ডাক্তারবাবুকে তাহলে কি বলবো আমি? আপনি কিচ্ছু করতে হবে না, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। ঠিক আছে? যে আপনি কোথায় এলে, কিভাবে এলে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন, এবং আপনি হচ্ছে কিভাবে আপনি ট্রিটমেন্ট করলে বা কিভাবে আপনি টেস্ট করবেন, কি টেস্ট করবেন, সব কিছু আপনাকে গাইড করে দেবে। আপনি একবার হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হ্যাঁ আপনি হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে ওই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। যারা হয়তো বুঝতে পারছেন না, হেল্পিং নাম্বারটা দেখুন, হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে টিভি স্ক্রিনে, বড় বড় সংখ্যায় লেখা রয়েছে। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বিশদভাবে জানুন, ডিটেলসটা জেনে নিন যে কোথায় কখন ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। আর এছাড়া যদি আগে কোনো ট্রিটমেন্ট করে থাকেন, সেই প্রিভিয়াস ট্রিটমেন্টের আপনারা প্রেসক্রিপশন থেকে শুরু করে টেস্ট রিপোর্ট সব কিছু নিয়ে আসুন। একদম প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দেবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর। কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি নিউ টাউন থেকে গৌতম মুখার্জি বলছি। আসলে ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখতে দেখতে খুব ভালো লাগলো, উনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, সেই জন্য আমার একটা উপসর্গের জন্যই ফোন করেছিলাম। ডাক্তারবাবুর সাথে কি কথা বলা যাবে? বলুন গৌতম বাবু, বলুন কি সমস্যা বলুন। বলছি আমার না থেকে খটকা লেগে যাচ্ছে। মানে ধরুন এই ঘুম থেকে উঠলাম, জাস্ট মুখ ধুতে গেলাম, খটকা লেগে গেল, সেটা সারাদিন এরকম ভাবে চলছে। আজকেও সকালে ঠিক তাই, এখনো আপনার সাথে কথা বলছি, মানে পুরো ঘরের বাঁ দিকটা পুরো একদম যন্ত্রণায় হচ্ছে। ওই খুব বেশি হয় যখন একটা কমবিপ্লাম খাই, কিন্তু নাম বলার দরকার নেই, কোনো ওষুধের নাম বলার দরকার নেই। আপনার এজ কত, বয়স কত? আমার 58 প্লাস, 58 প্লাস। 58 প্লাস। আচ্ছা, আপনার ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে এটা কি সারাক্ষণই থাকছে? এটা বাঁ দিক, মানে উপর থেকে নিচে নামছে। উপর থেকে নিচে নামছে, এটা একদিকেই হচ্ছে? একদিকেই। আচ্ছা, আপনার কি কাজের মাধ্যমে এরকম হয় যে অনেকক্ষণ বসে ঘাড়? আমি সাংবাদিকতা করি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, প্রথমত আপনাকে বলবো যে আপনি প্রফেশনাল লাইফের মধ্যে যখন আছেন তখন মাঝে মাঝে একটুখানি এক্সারসাইজটা রাখুন। হয়তো বা আপনাকে কাজ করতে হবে, কিন্তু তার সাথে সাথে আপনি কিছুক্ষণ হয়তো কাজ করলেন, একটু 5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য একটুখানি ইন্টারভেল নিয়ে আপনি একটুখানি ঘাড়ের এক্সারসাইজ করুন। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি মনে করেন যে আমার ব্যথাটা ডে বাই ডে বাড়ছে এবং আপনি এই যে ব্যথার ওষুধ খাচ্ছেন, আপনি হয়তো সাময়িক একটুখানি রিলিফ পাচ্ছেন, তারপর জিনিসটা আবার ফেরত আসছে, তার মানেটা হচ্ছে ওখানে লোকাল কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে, তার জন্যই তো ব্যথাটা হচ্ছে। তো আগে আপনাকে জানতে হবে যে আপনার এই ব্যথাটা কেন হচ্ছে। সেটা জানার একটাই উপায়, সেটা হচ্ছে একটা এক্সরে করে দেখা। কারণ আপনি ব্যথা কমাচ্ছেন, কিন্তু যদি আপনার সাপোজ ধরছি, যদি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে থাকে, তাহলে কি হবে, সেই রোগটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। আপনি তার যে সিমটম ব্যথা সেটাকে হয়তো কমিয়ে দিচ্ছেন, আবার কিছুদিন পর ব্যথাটা আসছে,
কিন্তু যদি আপনার ওই স্পন্ডালাইটিসটা হয়ে থাকে তাহলে সেই রোগটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, এরপরে গিয়ে দেখবেন আপনি হয়তো ঘাড় ঘোরাতেই পাচ্ছেন না, ঠিক আছে? তো সেই উপশম হবে? হ্যাঁ, আপনার কাছে এলে কি উপশম হবে? মানে আপনাকে দেখুন ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনাকে একটা কথাই বলবো যে আপনি একটা ঘাড়ের এক্সরে করান, ঠিক আছে? এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে যোগাযোগ করুন, কারণ আপনি আসবেন আবার এক্সরে করতে দেবো, আবার একটা দিন দেরি হবে। ওর থেকে ভালো একবারে একটা ঘাড়ের এক্সরে করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আজকে আমাদের স্টুডিওতে কিন্তু উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এ হালদার, অয়ন কুমার হালদার। ডাক্তারবাবু, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। এই যে যারা নার্ভের পেশেন্ট, তারা কি কোনোভাবে মানসিক, যেটা হলো মেন্টাল পেশেন্ট বা মানসিকভাবে যদি তার উপর কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারে, বা কোনোভাবে মানসিক রোগী হয়ে যাওয়া বা নার্ভের থেকে বা এই পার্কিনসনের মতন এত ভয়াবহ রোগ থেকে? দেখুন, পার্কিনসনকে কেন এত বড় রোগ হিসাবে আমরা বলছি, কারণ এই যে বললেন আপনি যে মেন্টালি কোনো রকম সমস্যা আসতে পারে কি না। দেখুন, একটা পেশেন্ট যখন এই পার্কিনসন রোগ হয় তখন কিন্তু সেই পেশেন্ট চায় আমি কথা বলি, মনে মনে চায় আমি একটু হাঁটি, মনে মনে চায় যে আমি একটা জিনিস তুলি, কিন্তু মন চাইলেও তিনি কিন্তু এই রোগের কারণে করতে পারেন না। উনি না জোরে কথা বলতে পারবেন, আস্তে আস্তে ওনাকে কথা বলতে হবে, না উনি স্টেপ ফেলতে পারবেন, তাড়াতাড়ি কোথাও যেতে পারবেন, ওনাকে ছোট ছোট স্টেপ ফেলে 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 এগোতে হবে। এবং তার সাথে সাথে হাতে কোনো জিনিস তুলতে পারবে না, দাঁড়াতে গেলে হাত পা কাঁপবে, সারাক্ষণ ওনাকে বেডের মধ্যে পড়ে থাকতে হবে। তো যদি একজন মানুষ এরকমভাবে থাকে তাহলে ডেফিনেটলি ওনার সেটা মেন্টালির ওপরেতে এটা এফেক্ট করবেই, কারণ উনি চাইছেন, উনি পারছেন না। তো রোগটা এতই ভয়ঙ্কর এই কারণে বলা হয়। আর সবথেকে বড় কথা, এইটার জন্য কিন্তু অন্যান্য জায়গাতে, অন্যান্য প্যাথিতে আপনাকে একদম পরিষ্কার বলে দেবে যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এর জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে। কিন্তু আমরা এখানেতে দাঁড়িয়ে প্রমাণ করেছি পার্কিনসনের মতো রোগেরও একটা ট্রিটমেন্ট আছে, এবং পার্কিনসনের পেশেন্টও ভালো হয়, সুস্থ হয় এবং একটা নর্মাল লাইফ তারা লিড করে। কারণ আমরা বারবারই বলি যে আমরা যে ট্রিটমেন্টটা করি কোনো রকম সিমটমের দিকে যাই না, আমরা রোগের যে উৎস সেই উৎসটার পেছনে যাই। কারণ আমরা জানি রোগটাকে ভালো করলে আমরা এই যে সিমটমগুলোকে আমরা ভালো করতে পারবো। তাই আমাদের কারণটা কি, আমাদের এই যে পার্কিনসনের কারণটা কি, আমাদের ব্রেনের যে সেল আছে যেটাকে আমরা নিউরন বলি, সেটা যখন শুকিয়ে যায় তার ডোপামিনটা বেরোনো বন্ধ হয়ে যায়। তো এইটা হচ্ছে ওনার মেন কজ। তাহলে আমরা যদি এই কজটাকে আমরা আস্তে আস্তে ডোপামিনের ফর্মেশনটাকে বাড়াতে পারি, তাহলে কি হবে, আমাদের এই কোষগুলোকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে কি হবে, আমাদের ডোপামিনের এটা বাড়বে। এবং যখনই ডোপামিনটা বেড়ে যাবে তখন কী হবে, আমাদের নর্মালি আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, যেটা এর কারণের জন্য হয়, সেটা আমাদের আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং একবার যদি আমাদের ডোপামিনের ফর্মেশনটা বেড়ে যায় তাহলে কি হবে, সেটা লাইফ ভোর আর এই রোগের জন্য কোনো রকম ট্রিটমেন্ট করতে হলো না বা কোনো রকম ওষুধ খেতে হলো না। আমি এই ব্যাপারে আরও আসছি, ফোনটা ধরে নিই, তারপরে বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। অজিত হালদার বলছিলাম। বলুন, সমস্যাটা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার না মানে কয়েকদিন ধরে বুকে আর প্রচন্ড করে ব্যথা করছে। আচ্ছা, মানে ভেতরে। আচ্ছা, বুকে আর পেটে? পিঠে পিঠে পিঠে। আচ্ছা, এর আগে কি কখনো হয়েছিল এরকম? আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ধরুন উপরে ধর বুকের দিকে হচ্ছে, আবার কোনো সময় নিচে চলে যাচ্ছে, পিছের দিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি এমনি গ্যাস অম্বলের প্রবণতা আছে? তা আছে একটু, কিন্তু এখন আগে ছিল, আমি কিন্তু এখন একটুখানি গ্যাস অম্বল একটু, আমি ওষুধ আগে প্রচুর রেগুলারই খেতাম, কিন্তু এখন খাই না। মাস 6 বছর খানিক হয়েছে আমি ছেড়ে দিয়েছি ওখানে গ্যাসের ওষুধ, খুব রেয়ার। আচ্ছা, আপনার এছাড়া কি কোনো সুগার, প্রেশার, থাইরয়েড কোনো ওষুধ খান? না 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 না, কোনো রকম ওষুধ খান না। এই যে ব্যথাটা যেটা হচ্ছে বুকে আর পিঠে, এটা এর আগেও হয়েছিল না এখন রিসেন্ট হচ্ছে? রিসেন্ট এটা দেখতে পাচ্ছি। রিসেন্ট দেখতে পাচ্ছেন, মানে মাস 6 সাথে মানে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, পিঠে যে ব্যথাটা হচ্ছে সেটা এক জায়গায় থাকছে না? না না না, কোনো সময় ছড়ছে বা এখানে হচ্ছে, পিঠের দিকে হচ্ছে, তো বুকের দিকে চলে আসছে বা সাইডে চলে যাচ্ছে কোনো সময়।
দেখুন ব্যাপারটা হচ্ছে যতটা আমি শুনলাম, যতটা আপনি বললেন সেই অনুযায়ী কিন্তু একটা ধারণা থাকে এটা কিন্তু গ্যাস থেকে হলে হতে পারে। কিন্তু এছাড়াও আমাদের পিঠের ব্যথা অনেকগুলো কারণের জন্য হয়। যেহেতু আপনার শিরদাঁড়াতে ব্যথা নেই, আপনার পিঠের বাকি অংশগুলোতে ব্যথা প্লাস একটা জায়গায় থাকছে না, এইটা কিন্তু পেটের কোনো রকম রোগের একটা ইন্ডিকেট করে। ঠিক আছে, অনেক সময় কি হয় আমাদের গলব্লাডারের কিছু প্রবলেম হলে কিন্তু এরকম ধরনের ব্যথা একটা আসে। তো আমাদের সব কটা জিনিসটাকেই মাথায় রাখতে হবে। তো যদি আপনার গ্যাস অম্বলের জন্য হয় তাহলে সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু যদি আপনার কোনো রকম অন্য প্রবলেম শরীরের মধ্যে অ্যারাইজ করে, তারই হয়তো যদি সিমটম হিসাবে এই জিনিসটা দেখা যায়, তাহলে কিন্তু একটুখানি অ্যালার্ট হতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে জেনে নিতে হবে, আপনি একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করান পেটের। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি নর্মাল হয় তো কোনো চিন্তার কারণ নেই, ওটা কেটে যাবে। যদি দেখা যায় যে হ্যাঁ আমার ভেতরেতে কোনো রোগ হচ্ছে, আমরা যদি সেটাকে শুরুতেই জেনে নিতে পারি, তাহলে কী হবে, আপনার ভবিষ্যতে সেই রোগটা আর বাড়বে না। তো মানে রোগটাকে না বাড়িয়ে আপনি একটা কাজ করুন, আপনি একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড দিই। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু। এই যেই রোগটি নিয়ে আমরা আলোচনা করছি, পার্কিনসন বা আমরা যেটাকে বলে, বা আপনি যেটাকে বললেন যে দ্যাট ইজ নার্ভ ব্রেকডাউন বা স্নায়ু রোগ, যেটাকে আমরা বাংলা কথায় বলি স্নায়ু রোগ বলি। তা এই যে এই রোগগুলো চলাকালীন প্রথমে আমরা আগে একটু জেনে নেব প্রিভেনশনটা, জানো প্রতিরোধ, কীভাবে এই রোগটি থেকে আমরা প্রতিরোধ করবো, মানে কোনোভাবে রোগটা যেন আমাদেরকে অ্যাটাক না করে, আমরা আগে থেকে অ্যালার্ট হবো কীভাবে, একটু জানান। দেখুন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নর্মালি আমাদের 60+ হলে আমাদের কিছু কিছু রোগ নর্মালি আসে, এবং যদি আমাদের রোগ আসে তাহলে আমাদের ফার্স্ট কথা হলো যে আমাকে শুরুতে সেটার ভালো ট্রিটমেন্ট করতে হবে, সেটাকে ফেলে রাখলে হবে না। কারণ যেখানেতে বলে দিচ্ছে আমাদের কাছে ট্রিটমেন্ট নেই, আমরা যদি সেখানেই ছুটি প্রথমেতে, তাহলে তো তার জন্য কিছু হবে না। তো যদি আমাদের কাছে এরকম রোগের কোনো রকম সিমটম হয়, সেটাকে পুরোপুরিভাবে সারানোর দিকে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা এজেড পার্সনের রোগ, এটা একটা এজ হলে হয়, ওনাদেরকে নর্মালি একটুখানি ফ্রি থাকতে হবে, ওনাকে মেন্টালি দিক দিয়ে একদম ফ্রিভাবে থাকতে হবে, 5 জনের সাথে মিশুক, কথা বলুক, ঘুরুক, এবং যতটা সম্ভব মেডিকেশন কমের মধ্যে থাকা যায়। কারণ এখন দেখা যায় যে সব রকম রোগের জন্য সব রকম মেডিসিন আজীবন চালিয়ে যেতে হবে এরকম বলে দেয়। এর ফলে কি হয়, এক গাদা মেডিসিন একটা এজেতে ওনাকে সারা দিন সারা রাত ধরে খেয়ে যেতে হচ্ছে, তাও সেটা কখনো বন্ধ হবে না। তো এই রকম সিচুয়েশানে না গিয়ে যাতে আমি অল্প সময়ের মধ্যে অল্প মেডিসিনের মধ্যে আমি সুস্থ থাকি, সেই দিকটা দেখতে হবে। হাসি খুশি একটু থাকতে হবে, সেখান থেকে অনেকটা প্রিভেনশন করা যেতে পারে। কিন্তু যেহেতু এটা এজ রিলেটেড, হয়তো বা একটা সময় এটা আসবে, যদিও আসে তার একটা ভালো ট্রিটমেন্ট করে এটাকে ঠিক করাতে হবে। এই নয় যে এটাকে নিয়ে যাব, আমাদেরকে বলে দিয়েছে সারা জীবন ওষুধ খেতে হবে, আমি তাই সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছি, সেই জায়গাটা না গিয়ে এর একটা সলিউশন করা দরকার। একদম, আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দেউলিয়া থেকে বলছিলাম, বিমল হালদার। বিমল বাবু, বিমল বাবু বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি যখন ঘুম থেকে উঠি সকালে, তখন নাকের এটা বন্ধ থাকে, আর খুবই মাথাটা ভারী লাগে, আর গা হাত পা ব্যথা, কোমরে, হাতে, পায়ে। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খুব ব্যথা লাগে, পায়ের পড়াটা চালা যায়, তারপর চলার পরে আবার। বয়স কত আপনার, এজ কত? 34। দেখুন এই যে আপনার ব্যথাটা ঘুম থেকে উঠলে হচ্ছে, এই ব্যথাটা কি অনেক দিন ধরে হচ্ছে না রিসেন্ট দেখা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি জিজ্ঞাসা করছি যে আপনার কি এটা অনেক দিন থেকে হচ্ছে না রিসেন্ট হচ্ছে? 6-7 মাস। আচ্ছা, দেখুন একটা কথা বলি, আমাদের দুটো রোগ আছে যেটার সিমটম হিসাবে আমরা প্রথমেই পেশেন্টকে জিজ্ঞাসা করি, কেউ যদি অস্টিওআর্থারাইটিস নিয়ে আসে কিংবা যদি রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে আসে, আমরা প্রথমে ওনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে গা হাত পা ব্যথা যন্ত্রণা কি খুব থাকে, তারপর আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু কম হয়ে যায়? তো ওনারা কিন্তু তখন বলে হ্যাঁ, তার মানে হচ্ছে এটা একটা অস্টিওআর্থারাইটিসের সিমটম। হয়তো বা আপনার এখন পুরোপুরিভাবে আসেনি,
কিন্তু কোথাও না কোথাও আপনার শরীরেতে অস্টিওআর্থারাইটিসের একটা লক্ষণ দেখা যাচ্ছে। তো যদি এরকমভাবে মর্নিংয়ে আপনার ব্যথা হয় এবং আপনি এটা একটু হাঁটাচলা করলে, একটু কাজ করলে জিনিসটা সাবসাইড করে যায়, তাহলে আপনি এটা নিশ্চিন্ত থাকুন যে আপনার এটা অস্টিওআর্থারাইটিস আছে। তো এটাকে আর বাড়তে দেবেন না। আর তাছাড়াও এটাকে কনফার্ম করতে হবে। আমি বললাম আপনার সিমটম দেখে, কিন্তু কনফার্ম আমাকে টেস্টের মাধ্যমেই করতে হবে। তো আপনার ক্ষেত্রে কিছু টেস্টের প্রয়োজন আছে, সেটা করলে জানা যাবে যে আপনার অস্টিওআর্থারাইটিসের জন্য এই জিনিসটা আসছে বা কোন ধরনের আর্থারাইটিসের জন্য আসছে, সেটা রিউমাটয়েডের জন্য না অস্টিওআর্থারাইটিসের জন্য, সেটাও জানা প্রয়োজন আছে। তো সেটা একমাত্র টেস্ট না করলে বোঝা যাবে না। তো আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন করে দেবো যে আপনি কি কি টেস্ট করলে আপনি জানতে পারবেন এক্স্যাক্ট আপনার কি রোগ হচ্ছে বা কি কারণের জন্য আপনার এই ব্যথা যন্ত্রণাটা হচ্ছে। তারপর দেখবেন যদি আপনি ট্রিটমেন্ট করেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হবেন এবং সেটা পার্মানেন্টলি সুস্থ হবেন। ঠিক আছে? ধন্যবাদ। তার জন্য কিন্তু আপনাদের বন্ধুদের একটা কথাই বলা যে আপনার হেল্পিং নাম্বার দুটোকে নোট করে রাখুন। এই ফোন নাম্বারের মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে নিন এবং অবশ্যই যা যা আগে যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন তার টেস্ট রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো আপনাদের ভীষণভাবে হেল্প করবে যে একেবারে ডিটেলসটা আপনি জেনে যাচ্ছেন। দেখো আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা হলো আমরা এখানে আপনি যেমন বললেন যে 60 আপ পেশেন্টরা বেশি দেখা যায় যে এই নার্ভের আওতায় পড়ে, তারা নার্ভ পেশেন্ট হয়ে যাচ্ছে বা নার্ভ ব্রেকডাউন বা নার্ভের সমস্যায় আসে। তার কারণ আমরা অনেক সময় দেখেছি কেউ গ্লাস দিতে গেল, এক গ্লাস গ্লাস দিতে হাতটা ভীষণ কাঁপছে বা ঘাড়ে বা কোনোভাবে হাতে পায়ে একটা কাঁপুনি ভাবটা আসে। এটা আপনি আগে থেকে একটু বলে দিলেন যে এই কারণগুলো হতে পারে, সিমটমগুলো দেখা দিতে পারে। আমরা একটু বলবো খাদ্য তালিকায় আমরা কী রাখবো যে কোনোভাবে যেন মানে এই রোগটি যাতে কোনোভাবে সে বয়োজ্যেষ্ঠ হতে পারে বা মাঝ বয়সী হতে পারে, কাউকে যেন অ্যাটাক না করে, তার আগে থেকে আমাদের খাদ্যকে কোনোভাবে দায়ী। আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে? দেখুন, প্রথমত বলে রাখি যে আমাদের এই যে নার্ভের প্রবলেম অনেক রকমের আছে। এই যে আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের এজেড পার্সনদের আসে। কিছু নার্ভের প্রবলেম আছে যেগুলো কিন্তু আমাদের কম বয়সীদেরও আসতে পারে। তো সেটা আলাদা রোগ, এটা আলাদা রোগ। আর বিশেষ করে খাবারের মধ্যে আমরা যখনই আমাদের এজেড পার্সনদের কাছে আসি তখন আমরা বারবারই ওনাদেরকে বলবো একটাই জিনিস যে যাদের তেল ঝাল মশলা যাতে বেশি না খাবে, ঘরোয়া খাবার খাক, একটু সেদ্ধ টাইপের খাবার খাক, বিভিন্ন রকম শাকসবজি খাক। তো এই জিনিসগুলোকেই নর্মাল মেনটেন করুন। আর মেনলি যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আর হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটি দরকার। মানে ওনাদেরকে কোনো না কোনোভাবে কিছু কাজ করুক, ঘরের মধ্যেই কোনো না কোনো কিছু কাজ করুক, একবারে বসে না থেকে। তাতে কি হবে, ওনার শরীরও অ্যাক্টিভ থাকবে, ওনার মেন্টালিও অ্যাক্টিভ থাকবে। একটুখানি বাইরেতে বেরোক, একটু মর্নিং ওয়াক করুক, একটু ইভিনিং ওয়াক করুক, 5 জনের সাথে একটুখানি মিশুক, কথা বলুক। তাতে কি হবে, মেন্টালি একটা উনি ফ্রি থাকবেন। আর মেন্টালি যখন ফ্রি থাকবেন, শারীরিক যখন উনি ফ্রি থাকবেন, তখন যে কোনো রকম রোগ কিন্তু বয়সের জন্য হবে না। তো এই জিনিসগুলোকে একটুখানি ওনাদেরকে প্রোটেকশন যদি নেয় তাহলে ডেফিনেটলি দেখবেন অনেক রোগ থেকে উনি বাঁচবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কি সমস্যাটা বলুন। কোথা থেকে বলছেন আপনি, ফোন করছেন কোথা থেকে? ব্যারাকপুর থেকে। আচ্ছা, বয়স কত আপনার? আমার 45। কোন রকম সুগার প্রেসারের কোনো ওষুধ খান? না 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 খান না। আচ্ছা, আপনার যেটা বলছেন মুখের মধ্যে ব্রণর মতো বেরোচ্ছে, সেটা কি সব সময় বেরোয় না এই ঠান্ডার সময় বেরোলো? সব সময়। আচ্ছা আচ্ছা, আপনার কি শরীরে অন্য কোথাও থাকে না শুধু মুখে? শুধু মুখটায়। দেখুন, এটা আমি বারবারই বললাম, যদি ব্রণ আছে এবার ব্যাপারটা হচ্ছে এর কয়েকটা ভাগ থাকে, টাইপ থাকে, সেটা একটুখানি না দেখা পর্যন্ত এটা ওইভাবে বলা যায় না। কিন্তু আপনাকে একটা কথাই বলবো যে অনেক সময় কি হয়, হরমোনাল চেঞ্জের কারণে এই জিনিসটা হতে পারে। এছাড়া আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে, এবার আপনার কোন টাইপের ব্রণ সেটা যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি সেটা এইভাবে বলা যায় না। তো অবশ্যই আপনাকে একটা কথা আমি বলতে পারি যে ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু সেটা
না দেখে কনফার্ম না হয়ে বলাটা ঠিক হবে না। তাই আপনাকে বলবো, আপনি ব্যারাকপুর থেকে বলছেন, মধ্যমগ্রামেতে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে মধ্যমগ্রামে এসে একবার যোগাযোগ করুন, আমরা একবার ক্লিনিক্যালি দেখে নিই যে আপনার এক্স্যাক্টলি কি আছে। কারণ অনেক সময় কি হয়, অনেকে ঠিক বুঝতে পারে না। যেমন আপনি ফোনেতে বলছেন, আপনি হয়তো বলছেন আপনার ব্রণ, এবার আমি সেই হিসাবে অ্যান্সার দিলাম, হয়তো দেখা যাবে যে কোন টাইপের ব্রণ বা ওটা আদৌ ব্রণ কিনা সেই জিনিসটা একটুখানি দেখতে হবে, ঠিক আছে? তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার ব্যারাকপুর আমাদের যে চেম্বার আছে সেখানেতে এসে একবার যোগাযোগ করুন, আপনাকে ঠিক গাইডলাইন করে দেওয়া হবে এবং আপনি সুস্থ হবে, এইটুকুনি বলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি হেল্পিং নাম্বারটা লিখে রাখুন, 2টি নাম্বার হেল্পিং নাম্বার, এটা লিখে রাখুন এবং আপনারা কথা বলে নিন, তার মাধ্যমে সব কিছু জানতে পারবেন। একদম সবসময় খোলা রয়েছে, ওপেন রয়েছে ফোন নাম্বার 2টি, আপনার ডিটেলসটা সেটার মাধ্যমে জেনে নিন। আমি আরেকবার একটু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আমাদের যিনি আজকে গেস্ট ডক্টর, এবং আরেক জায়গা পেয়ে যাচ্ছেন মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং অবশ্যই বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা? বলছিলাম বাবার গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, বাবার গ্যাস্ট্রিক আলসার, আচ্ছা। পাটুলি জল বেরোয়। বয়স কত বাবার? 56। 56। শুনুন, আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক আলসার, এখন কি পেটে কোনো রকম জ্বালা ভাব আছে? হ্যাঁ। পেটে জ্বালা ভাব আছে। কখনো কি কালো পায়খানা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, লাস্ট কবে হয়েছিল এরকম কালো পায়খানা? কিছু আগে। আচ্ছা, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করাচ্ছেন? হ্যাঁ। তো তার সত্ত্বেও কি পেট জ্বালা আর এই প্রবলেমগুলো থাকছে? কমে যাচ্ছে তো, বাড়ছে। কমছে আবার বাড়ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। শুনুন, আপনি যেটা গ্যাস্ট্রিক আলসারের কথা বলছেন, এটা কিন্তু এইভাবে ক্যাজুয়ালি নেবেন না। কারণ এই যে আপনার কালো পায়খানা হচ্ছে বা হয়েছে বললেন, এটার মানে হচ্ছে আপনার কিন্তু স্টুলের সাথে ব্লাড বেরোচ্ছে। তো এইটা যদি আপনার হতেই থাকে, তাহলে কিন্তু ওনার শরীর যেরকম দুর্বল হবে, উনি কিন্তু ধীরে ধীরে ওনার শরীরেতে ব্লাডও কমতে থাকবে, সেখান থেকে কিন্তু নানা রকম প্রবলেম আসবে। আর এই গ্যাস্ট্রিক আলসার যেহেতু আছে, এখন জ্বালা যন্ত্রণাটা হয়তো বা অল্প, বা আপনি ওষুধ খাচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছেন, কিন্তু পুরোপুরি কিন্তু রোগটাকে সারাচ্ছেন না। এই আলসার থেকে কিন্তু অনেক ভয়ঙ্কর ধরনের রোগ হতে পারে। তো জিনিসটাকে একটু সিরিয়াস নিন। যদি আপনি দেখছেন যে হ্যাঁ শুধু ওষুধ খেলে ভালো হচ্ছে, তারপর আবার রোগটা ফেরত আসছে, তার মানে জানবেন যে আপনার কোথাও না কোথাও আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে না। তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন আছে। যদি আপনি মনে করেন যে ওনাকে পুরোপুরিভাবে সুস্থ করবেন, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন করে দেবো। কারণ যদি এরকম কালো পায়খানা হতে থাকে, ব্লাড যদি বেরোতে থাকে, সেটা কিন্তু খুব মারাত্মক জায়গায় গিয়ে দাঁড়াবে। তাই বলবো একটু সিরিয়াস হন। এর সুন্দর ট্রিটমেন্ট আছে, আপনাকে আজীবন ধরে ট্রিটমেন্ট করতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ট্রিটমেন্ট করানো হবে, এবং তারপর দেখবেন যে যেরকম সুস্থ হয়েছে, ভবিষ্যতে যাতে আর গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা না হয় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। একদম। আর অবশ্যই সিরিয়াস হতে হবে, ক্যাজুয়াল হলে কিন্তু হবে না। রোগ যদি আপনার শরীরে কোনোভাবে বাসা বেঁধে নানান অর্গানগুলিকে নষ্ট করে দেয়, খারাপ করে দেয়, তাহলে কিন্তু আপনারা তো জানেন চরম ভোগান্তি, এবং সেটা যে কী পজিশনে চলে যায়, তার জন্যই কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সঙ্গে সব সময় রয়েছে। তার জন্য কিন্তু 2টি ফোন নাম্বার আপনারা ব্যবহার করুন, এবং ডিটেলসটা জেনে ডাক্তারবাবুদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদাহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এছাড়া দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, এছাড়া বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন,
যাচ্ছেন। এছাড়া রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং খড়গপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, এছাড়া আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এছাড়া কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, এছাড়া কিন্তু জামশেদপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং ডিব্রুগড়ও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আর কোথায় কোথায় ওপেনিং হচ্ছে সেটা আপনাদের আরেকবার আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। 12/1/25 শ্যামপুরে হচ্ছে ডক্টর বি শর্মাকে ট্রেনিং পেয়ে যাচ্ছেন, 19/1/25 গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া 26/1/25 ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন, এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদেও কিন্তু ওপেনিং হচ্ছে। আর কোথায় হেড অফিসটা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, হেল্পিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে, আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পারছেন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। পশ্চিমবঙ্গ, বলুন কি সমস্যা বলুন। আমার অ্যাক্সিডেন্টের অঙ্গকোষটা একটু খুলে গেছে। আচ্ছা, এটা কি কোনো রকম কি চোট আঘাত কিছু লেগেছিল? না, সাইকেলে একটু আঘাত লেগেছিল। আচ্ছা, তার জন্য কি কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি কিছু করে দেখেছিলেন? না, শুরু না করা হয়নি। এখন কি পেন খুব হচ্ছে ওখানেতে? পেন হয় না। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হয়েছে? এটা আপনার মাস 3-4। হ্যাঁ, মাস 3-4 হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি টিভিতে। এইটা কি হয়, অনেক সময় দু ধরনের প্রবলেমের জন্য এটা হয়। কারোর যদি কোনো রকম হাইড্রোসিল বলে সেটা যদি থাকে, বা ওখানে যদি কোনো রকম জল জমে সেই জায়গা থেকে হয়। আর এছাড়াও হয়তো কি হয় যে যদি কোনো রকম চোট আঘাত উনি লেগে থাকেন, যিনি বলছেন যে চোট আঘাত লেগেছে, তো সেখানেতে যদি কোনো রকম ওখানকার নার্ভের যদি কোনো রকম প্রবলেম থাকে, কিংবা সফট টিস্যু, তো সফট টিস্যুর যদি কোনো রকম আঘাত হয়, সেখান থেকে এই জিনিসটা হতে পারে। তো এই সম্পূর্ণটা ওনাকে না আল্ট্রাসোনোগ্রাফি করলে এই জিনিসটা ক্লিয়ার হবে না। কারণ ওই বাইরে থেকে আন্দাজে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। কারণ ওটাতে কি হবে, আপনার একটা ট্রিটমেন্ট করবেন, অন্য রোগ তাতে বাড়বে। তার থেকে বেটার যে আমি পুরোপুরিভাবে জেনে নিই যে আমার কী কারণে জিনিসটা হচ্ছে, কী কারণে আমার জায়গাটা ফুলে আছে, সেটা জানার পর যদি ট্রিটমেন্ট করেন, তাহলে দেখবেন ওটা যেমন তাড়াতাড়ি রিলিফও হবে এবং ভবিষ্যতে দেখবেন এটার জন্য আর অন্য কোনো রকম প্রবলেম আপনার হচ্ছে না। তাই একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিন, করে নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি মনে করছেন যে না কি করব সেটা বুঝতে পারছি না, তাও আপনাকে বলছি যে হেল্পলাইন নাম্বারে ফোন করে ডাইরেক্ট আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে লিখে দেবো কী টেস্ট করলে আপনি পার্টিকুলারলিভাবে জানতে পারবেন যে আপনার কী রোগ হয়েছে। তার সাথে সাথে তার ট্রিটমেন্ট কেমনভাবে করলে আপনি সুস্থ হবেন তারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। একদম ডাক্তারবাবু, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জেনে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু একটা বিশাল ভূমিকা নেয় পঞ্চকর্ম থেরাপি, আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। দেখুন, মেন ব্যাপার হচ্ছে পঞ্চকর্ম থেরাপি মাস্ট আমাদের লাগেই। কারণ এই থেরাপিটা হচ্ছে ডিটক্সিফিকেশান থেরাপি। আমাদের শরীরের টক্সিক সাবস্টেন্সগুলোকে আমরা বার করি। এই যে ধরুন যে কটা পেশেন্ট আমাদের আসে যে 10 বছর 12 বছর ধরে ভুগে, সেটা যে কোনো রকম রোগ নিয়ে, সেটা একটা আর্থারাইটিস বলুন, একটা পার্কিনসন বলুন, কিডনির বলুন, লিভারের বলুন, যে কোনো রোগ, সোরিয়াসিস বলুন, তো ওনারা কী হয় দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ওষুধ খান। এর ফলে কী হয়, কারুর একটু কিডনিতেও এফেক্ট হয়, কারুর লিভারেতে এফেক্ট হয়। তো সেই প্রবলেমগুলো সঙ্গে নিয়ে আসে, একটা রোগ নিয়ে আমাদের কাছে আসে না। তো সেখানেতে ওনাকে একটা টাইম বাউন্ডের মধ্যে সুস্থ করতে গেলে আমাদের এই পঞ্চকর্ম থেরাপিটা মাস্ট লাগবে। এটাতে কি হবে, আমাদের গোটা শরীরটাকে ডিটক্সিফাই করবে, শরীরে টক্সিক সাবস্টেন্সটাকে বার করে দেওয়া হবে। এর ফলে ওনার যেরকম রোগটা যেমন তাড়াতাড়ি সারবে, ভবিষ্যতে যাতে না হয় সেইটার জন্য এই থেরাপিটা হচ্ছে বেস্ট। আর এই পার্কিনসনের ক্ষেত্রে বলবো যে পার্কিনসনের ক্ষেত্রে মেডিসিনের সাথে সাথে মাস্ট আমাদের পঞ্চকর্ম থেরাপি লাগবে। কারণ সেই কারণের জন্যই আমরা এই রোগটাকে আজকে সারাতে পেরেছি। একদম ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।
নমস্কার।